বেলা পড়িলে বিপিন পলাশপুরে পৌঁছিল। বাহিরের বৈঠকখানায় শ্যামহরি চাকর ঝাড় দিতেছিল। বিপিন বলিল, বাবু কোথায় রে? রানাঘাট গিয়েছেন আজ সকালবেলা, সন্ধ্যের সময় আসবেন বলে গিয়েছেন। রানাঘাটে কেন? উকিলবাবু পত্তর দিয়েছেন, বলছিলেন গিন্নিমাকে কি মামলার কথা আছে, আপনার কথাও হচ্ছিল। আমার কথা? হ্যাঁ, বাবু বলছিলেন ধোপাখালির কাচারি থেকে আপনি টাকা নিয়ে এলি আপনাকে রানাঘাট পাঠাবেন। টাকার বড্ড দরকার নাকি? বাড়িতে কে কে আছেন? গিন্নিমা আছেন, দিদিমণি আছেন। দিদিমণিকে নিতে আসবেন কিনা জামাইবাবু, তাই বাবু বলছিলেন আপনার নাম করে আপনি এই সময় টাকা নিয়ে এসে পড়লে ভালো হয়, খরচপত্র আছে। ও, তা এর মধ্যে আসবেন বুঝি? আজ্ঞে, পরশু বুধবারে তো শুনেছিলাম আসবেন। বেশ বেশ, খুব ভালো কথা, জামাইবাবুর সঙ্গে দেখাটা হয়ে যাবে এখন এই সময়। তাহলে তুই যা দেখি বাড়ির মধ্যে, গিন্নিমাকে বল আমি এসেছি, আর আমার সঙ্গে টাকা রয়েছে কি না সেগুলো কি তার হাতে দেবো না বাবু এলে বাবুকে দেবো, জিজ্ঞেস করে আয়। শ্যামহরি বাড়ির মধ্যে ঢুকিবার একটু পরে স্থানীয় পুরোহিত বটুকনাথ ভট্টাচার্য আসিয়া হাজির হইলেন। তিনি বৈঠকখানায় উকি দিয়া বলিলেন, কে বসে? বিপিন। বাবু কোথায়? বিপিন আশা করিতেছিল এই সময় অনাদিবাবু বাড়ি নাই। মানি তাহার আসিবার খবর শুনিয়া বৈঠকখানায় আসিতে পারে, কিন্তু মানির পরিবর্তে বৃদ্ধ বটুক ভট্টাচার্যকে দেখিয়া বিপিনের সর্বশরীর জ্বলিয়া গেল। মুখে বলিলেন, আসুন ভট্টাচার্য মশাই, বাবু নেই, রানাঘাটে গিয়েছেন মামলার তদারক করতে। কখন আসবেন ঠিক নেই, আজ বোধহয় আসবেন না। এই উত্তর শুনিয়া বুড়া চলিয়া যাইবে এই আশা করাই স্বাভাবিক, কিন্তু তাহা না গিয়া সে দিব্য জাকিয়া বসিয়া গেল। বিপিন প্রমাদ গণিল, বৃদ্ধ অত্যন্ত বকবক করে, সে জানে। বকুনি পাইলে উঠিতে চায় না। মাটি করিল, দেখিতেছি। বাহিরের ঘরে অন্য লোকের গলার আওয়াজ পাইলে মানি সেখানে পা দিবে না। অনাদিবাবু বাড়ি নাই, এমন ঘটনা ক্বচিৎ ঘটে। সাধারণত তিনি কোথাও বাহির হন না। মানিও চলিয়া যাইতেছে, এমন একটা সুবর্ণ সুযোগে যদি বা ঘটিল তাহার সহিত নির্জনে দুইটা কথা বলিবার, তাহাও যাইতে বসিয়াছি। বটুক ভট্টাচার্য বলিল, মামলা? কিসের মামলা? বিপিন উদাস নিস্পৃহ সুরে বলিল, আজ্ঞে তা ঠিক বলতে পারছি না। শুনলাম উকিল সুরেনবাবু চিঠি লিখেছেন। সুরেন উকিল? কোন সুরেন? সুরেন মুখুজ্জে? আজ্ঞে না, সুরেন তরফদার। কালী তরফদারের ছেলে? সুরেন আবার কি হে? ওকে আমরা পটলা বলে জানি। ছেলেবেলা থেকে ওদের বাড়িতে আমার যাতায়াত। অবশ্যই আমি ক্রিয়াকর্ম কখনো করিনি ওদের বাড়ি। শূদ্রযাজক হতে পারতাম যদি, তাহলে আজ এ দুর্দশা ঘটত না। কিন্তু আমার কর্তা মশায়ের নিষেধ আছে। তিনি মরবার সময় বলে গিয়েছিলেন, বটুক, না খেয়ে কষ্ট যদি পাও সেও ভালো, কিন্তু নারায়ণ শিলা হাতে শূদ্রের বাড়ি কখনো ঢুকো না। আমাদের বংশে ও কাজ কখনো কেউ করেনি, বুঝলে? বিপিন বলিল, তা সেই পটলা আজ উকিল হয়েছে। কালী তরফদার মারা যাওয়ার পর হাতে কিছু টাকাও আজকাল পেয়েছে শুনেছি। তাছাড়া টাকা জমাতে কি করে হয় তা ওরা জানে। হাড় কঞ্জুস ছিল সে কালী তরফদার। তার ছেলে তো, ওদের আদিবাড়ি শান্তিপুর, তা জানো? ওর জ্যাঠামশাই এখনো শান্তিপুরের বাড়িতেই থাকে। জমি জমা আছে শান্তিপুরে, বেশ বড় বাড়ি, দোমহলা। ও, অনেকদিন আগে একবার শান্তিপুর গিয়েছি রাস দেখতে। ভারী যত্ন আত্তি করলে আমাদের। শান্তিপুরের রাস দেখেছো কখনো? দেখবার মতো জিনিস, অত বড় মেলা এদিকে হয় না কোথাও। ও, এখানে তামাক টামাক দেবার কেউ নেই? বলো না একটু ডেকে, আর একটু চা যদি হয়, কাউকে বলে পাঠাও না।
আমি এসেছি শুনলেই বৌমা চা পাঠিয়ে দেবেন। তবে শোনো, একটা রাসমেলার গল্প করি। সেবার হলো কি জানো, ওই যে চাকরটা যাচ্ছে, ও শ্যামহরি, শোন একবার এদিকে বাবা, বাড়ির মধ্যে যা তো, বলগে ভট্টাচার্যি মশাই একটু চা খেতে চাইছেন, আর একবার এক কলকে তামাক দিয়ে যা তো বাবা। বিপিন, চা খাবে কি? ও কি, উঠছো কোথায়? বসো বসো। আজ্ঞে, আপনি বসে চা খান, আমি একটু তাগাদায় যাব ও পাড়ায়, বাবু বলে গিয়েছেন কিছু টাকা পাওয়া যাবে। এখন না গেলে হবে না, সন্ধে হয়ে এলো, আমি আসি। বিপিন বাহির হইয়া পড়িল। বটুক ভট্টাচার্যের সঙ্গে বসিয়া গল্প করা বর্তমানে তাহার মনের অবস্থায় সম্ভব নয়, সব নষ্ট হইয়া গেল। অনাদিবাবু সন্ধ্যার পরেই আসিয়া পড়িবেন, তাহাকে তাহার সঙ্গে বসিয়া মুখ বুজিয়া খাইতে হইবে। তাহার পর বৈঠকখানায় আসিয়া চুপচাপ শুইয়া পড়িতে হইবে। হয়তো সে সময় অনাদিবাবু গড়গড়া হাতে বাহিরে আসিয়া তাহাকে জমিদারি সংক্রান্ত কিছু উপদেশ দিবেন, তাহাও শুনিতে হইবে। তারপর কাল সকালে আর সে কোন ছুতায় পলাশপুরে বসিয়া থাকিবে? তাহার তো আসার কথাই ছিল না, টাকা আনিবার ছুতায় সে আসিয়াছে, টাকা ঈর্ষালে ধরা হইয়া গিয়াছে, তাহার কাজও শেষ হইয়াছে, যাও চলিয়া ধোপাখালির কাছারি, মিটিয়া গেল। বিপিন উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ রাস্তায় রাস্তায় পায়চারি করিয়া বেড়াইল। সন্ধ্যার বেশি দেরি নাই, হয়তো এতক্ষণ অনাদিবাবু আসিয়া পড়িয়াছেন। আচ্ছা, সে একটু দেরি করিয়াই যাইবে। সন্ধ্যার অন্ধকার ঘোর ঘোর হইতে বিপিন ফিরিল। উঁকি মারিয়া দেখিল বটুক ভট্টাচার্য বৈঠকখানায় বসিয়া আছে কিনা। না, কেহই নাই। অনাদিবাবুও আসেন নাই, কারণ উঠানে তাহা হইলে গরুর গাড়ি থাকিত। বাড়ির গরুর গাড়ি করিয়া গিয়াছেন, তাহাতেই ফিরিবেন। গাড়ি উঠানে না দেখিয়া বিপিন সে খুব আশ্বস্ত হইল তাহা নয়। আসেন নাই বটে, কিন্তু আসিলেন বলিয়া আর বেশি দেরি হইবার কথা নয়। 2 ক্রোশ পথ গরুর গাড়ি আসিতে বিপিন বৈঠকখানায় ঢুকিয়া গায়ের জামাটা খুলিবার আগে একটুখানি বিশ্রাম করিতেছে, এমন সময় অন্দরের দিকে দরজায় আসিয়া দাঁড়াইল মানি। বিপিনের সারা দেহে যেন বিদ্যুতের মতো কি একটা খেলিয়া গেল। সে কিছু বলিবার পূর্বেই মানি বলিল, আচ্ছা, কি কাণ্ড বলো তো বিপিনদা, এলে সেই ধোপাখালি থেকে তেতেপুরে? শ্যামহরি চাকর গিয়ে বললে চা করে নিয়ে আসছি, এসে দেখি ভট্টাচার্য জ্যাঠামশাই বসে আছেন, তুমি নেই। ভট্টাচার্য জ্যাঠামশাই বললেন, কোথায় তাগাদায় বেরুলে এই মাত্র। তারপর 2 বার এসে খুঁজে গেলাম, কোথায় কে? এলে চা খাও, জিরো, তারপর তাগাদায় গেলে হতো নাকি? প্রজারা পালিয়ে যাচ্ছে না তো? বিপিনের মাথার মধ্যে সব কেমন গোলমাল হইয়া গিয়াছিল মানিকে দেখিয়া। আমতা আমতা করিয়া বলিল, না সেজন্যে নয়, তা বেশ ভালো। মেসোমশাই কি রানাঘাটে? মানি বলিল, দাঁড়াও, আগে তোমার চা আর খাবার আনি। মানি কথাটা ভালো করিয়া শেষ না করিয়াই চলিয়া যাইতে উদ্যত হইল। বিপিন দাঁড়াইয়া বলিল, মানি শোন শোন, যাসনি, 2টো কথা বলি, আগে দাঁড়া। মানি বলিল, দাঁড়াচ্ছি, চাটা আনি আগে। কতক্ষণ লাগবে? স্টোভ ধরাবো আর করব। আগে যে চা করেছিলুম তা তো জুড়িয়ে জল হয়ে গেল। আবার সে চলিয়া যায়। এদিকে অনাদিবাবুও আসিয়া পড়িলেন বলিয়া হঠাৎ বিপিন বেদনাপূর্ণ আকুল মিনতি সুরে বলিল, মানি, চা আমি খাবো না। তুই যাসনি? একবার আমার কথা শোন, তুই চা আনতে যাসনি? মানি বিস্মিত হইয়া বিপিনের মুখের দিকে চাহিয়া বলিল, কেন বিপিনদা, চা খাবে না কেন? কি হয়েছে তোমার? অমন করছো কেন? বিপিন লজ্জায় অভিভূত হইয়া পড়িল। সত্যই তাহার কণ্ঠস্বরটা তাহার নিজের কানেই স্বাভাবিক শোনায় নাই। কিন্তু সে কি করবে, মেয়ে মানুষ কি কথা শোনে? চা আনিবার ঝোঁক যখন করিয়াছে, তখন চা সে আনিবেই। ধোপাখালি হইতে
পথ হাঁটিয়া বিপিন এখানে চা খাইতে আসিয়াছিল। নিজেকে খানিকটা সংযত করিয়া লইয়া বলিল, মানি যাসনি। মানি চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। অনেকদিন তোকে দেখিনি, কথাও বলিনি, এলি আর চলে যাবি চা করতে? চা কি এত ভালো জিনিস যে না খেলে দিন যাবে না? আমি যেতে দেবো না তোকে, এখানে দাঁড়িয়ে থাক। মানি শান্ত সুরে মৃদু হাসি মুখে বলিল, বিপিনদা, মেয়ে মানুষের একটা কর্তব্য আছে। তুমি তেতেপুরে এসেছো রাস্তা হেঁটে, আর আমি তোমার মুখে একটু জল দেবার ব্যবস্থা না করে সঙ্গের মতো তোমার সামনে দাঁড়িয়ে থাকবো? এ হয় না। তুমি একটু বসো, আমি আগে চা আনি, খেয়ে যত খুশি গল্প করো। আমি পালিয়ে যাচ্ছি না, আমারও কি ইচ্ছে নয় তোমার সঙ্গে দুটো কথা কইবার? মিনিট 15, প্রত্যেক মিনিট এক একটি দীর্ঘ ঘণ্টা কাটিয়া গেল। মানির তবুও দেখা নাই। অনাদিবাবু কি আসিলেন? বাহিরে গরুর গাড়ির শব্দ হইল না। না, কিছু নয়, অন্য গরুর গাড়ি রাস্তা দিয়া যাইতেছে। প্রায় 25 মিনিট পরে মানি আসিল। একটা থালায় খান কতক পরোটা, একটু আলু চচ্চড়ি, একটু গুড়। বিপিনের সামনে থালা রাখিয়া বলিল, ততক্ষণ খাও, আমি চা আনি। কতক্ষণ লাগলো? এই তো গিয়ে মেখে বেলে ভেজে নিয়ে এলুম। চায়ের জল ফুটছে, এক্ষুনি আনছি করে। সব কখানা কিন্তু খাবে, নইলে রাগ করব। আস্তে আস্তে খাও। বিপিনের সত্যই অত্যন্ত ক্ষুধা পাইয়াছিল। পরোটা কখানা সে গোগ্রাসে খাইতে লাগিল। অনাদিবাবু বুঝিয়া আসিলেন। গরুর গাড়ির শব্দ না? চা করিতে এত সময় লাগে? কত যুগ ধরিয়া মানি কেটলিতে চায়ের জল ফুটাইতেছে, যুগ যুগান্তর ধরিয়া চায়ের জল ফুটিতেছে। মানি আসিল। এক পেয়ালা চা এক হাতে, অন্য হাতে একটি ছোট খাগড়াই কাঁসার রেকাবে পান। কই দেখি, কেমন সব খেয়েছ? বেশ লক্ষ্মী ছেলে। এই নাও চা, এই নাও পান। বিপিন হাসিয়া বলিল, ভারী খিদে পেয়েছিল সত্যি বলছি। আহ, চাটুকু যে কি চমৎকার লাগছে। মানি বলিল, মুখ দেখে বুঝতে পারি বিপিনদা, তোমার যে অনেকক্ষণ খাওয়া হয়নি। তা যদি তোমার মুখ দেখে বুঝতে না পারলুম, তবে আর মেয়ে মানুষ কি? দাঁড়িয়ে কেন, বসো এই চেয়ারখানায়। ভালো কথা, মেসোমশাই তো এখনো এলেন না। বাবা বলে গিয়েছিলেন কাজ সারতে পারলে আজ আসবেন, নয়তো কাল আসবেন। বোধ হয় আজ এলেন না, এলে এতক্ষণ আসতেন। ও, এত কথা মানির পেটে ছিল। মানি জানিত যে বাবা আজ ফিরিবেন না, তাই সে নিশ্চিন্ত মনে চা ও খাবার করিতে গিয়াছিল। আর মূর্খ সে ছটফট করিয়া মরিতেছে। সে বলিল, মানি, তুই অমনভাবে চিঠি আর আমায় পাঠাসনি। পাড়াগা জায়গার ভাব তুমি জানো না। থাকো কলকাতায়, যদি কেউ দেখে ফেলে বা জানতে পারে, তাতে নানা রকম কথা ওঠাবে। তোমার সুনাম বজায় থাকে, এটা আমি চাই। কেউ কোনো কথা তোমাকে এই নিয়ে বললে আমি সহ্য করতে পারবো না মানি। মানি বলিল, আমাদের চাকরের হাতে দিয়েছিল, সে নিজে চিঠি পড়তে পারে না, তার কাছ থেকে নিয়েই বা কে পড়বে পরের চিঠি? আর তাতে ছিলই বা কি? তুমি আমায় আসতে বলেছ, এ কথাও আছে। যদি কেউ সে চিঠি দেখত, ওর অনেক রকম মানে বার করত। দরকার কি সে গোলমালের মধ্যে গিয়ে? মানি চুপ করিয়া শুনিল। তারপর গম্ভীর মুখে বলিল, শোনো বিপিনদা, আমিও একটা কথা বলি। যদি কেউ সে চিঠি দেখত, তার কি মানে বার করত আমি জানি। তারা বলতো, আমি তোমায় দেখতে চেয়েছি, তোমায় নিশ্চয় ভালোবাসি, তবে এই তো। বিপিন অবাক হইয়া মানির মুখের দিকে চাহিল। মানি এমন কথা মুখ ফুটিয়া কোনো দিন বলে নাই, কোনো মেয়ে কখন বলে না। তোমাকে ভালোবাসি, অতি সংক্ষিপ্ত, অতি সামান্য কয়েকটি কথা, কিন্তু এই কথা কয়টির কি অদ্ভুত শক্তি, বিশেষত যখন সেই মেয়েটির মুখ হইতে এ কথা বাহির হয় যাহাকে মনে মনে ভালো লাগে।
প্রণয় পাত্রীর মুখে এই স্পষ্ট সহজ উক্তিটি শুনিবার আশ্চর্য ও দুর্লভ অভিজ্ঞতা বিপিনের জীবনে এই প্রথম হইল। মানির উপরে সঙ্গে সঙ্গে একটু অদ্ভুত ধরনের স্নেহ ও মায়া হইল। এতদিন যেন সেটা মনের কোণেই প্রচ্ছন্ন ছিল, কিন্তু বাহিরে ফুটিয়া প্রকাশ পায় নাই। ওগো কল্যাণী, এই অদ্ভুত অভিজ্ঞতা তোমারই দান। বিপিন সেজন্য চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকিবে। মানি বলিল, বিপিনদা, কথা বললে না যে? ভাবছ বোধ হয় মানিটা বড্ড বেহায়া হয়ে উঠেছে দেখছি। না? বিপিন তখনও চুপ করিয়া রহিল। সে অন্য কথা ভাবিতেছিল। মানির বিবাহিত জীবন কি খুব সুখের নয়? স্বামীকে কি তাহার মনে ধরে নাই? খুব সম্ভব বেচারি মানি। অনাদিবাবু বড় ঘরে বিবাহ দিতে গিয়া মানির ভালো লাগা না লাগার দিকে আদৌ লক্ষ্য করেন নাই। মেয়েকে ভাসাইয়া দিয়াছেন হয়তো ধনির সহিত, কুটুম্বিতার লোভে। মানি মৃদু হাসি মুখে বলিল, রাগ করলে বিপিনদা? বিপিন বলিল, রাগের কথা কি হয়েছে যে রাগ করব? কিন্তু আমি ভাবছি মানি, তোর মতো মেয়ে আমার ওপর একটুও স্নেহ দেখাতে পারে? এর মানে কি? আমার কোনো কথা তোর কাছে না বলেছি। কি চরিত্রের মানুষ আমি ছিলাম তুই তো সব জানিস। সে হীন চরিত্রের লোককে তোর মতো একটা শিক্ষিতা ভদ্রমেয়ে যে এতটুকু ভালো চোখে দেখতে পারে, সেইটাই আমার কাছে বড় আশ্চর্য মনে হয়। মানি বলিল, থাক ও কথা বিপিনদা। বিপিনের যেন ঝোঁক চাপিয়া গিয়াছিল। আপন মনে বলিয়া চলিল, না মানি, আমার মনে হয় আমার সব কথা তুই জানিস নে। কি করেই বা জানবি? ছেলেবেলার পর আর দেখা হয়নি। তোকে সব কথা বলি। শুনেও যদি মনে হয় আমি তোর স্নেহের উপযুক্ত, তবে স্নেহ করিস, ধন্য হয়ে যাব। আর যদি... মানি বলিল, আমি শুনতে চাইছি বিপিনদা। না, তোকে শুনতে হবে। তুমি আমাকে ভারী সাধু পুরুষ ভেবে রেখেছ, সেটা আমি বরদাস্ত করতে পারবো না। রানাঘাটে বা বনগাঁয়ে এমন কোনো কুস্থান নেই যেখানে আমি যাতায়াত করিনি। মদ খেয়ে বাবার বিষয় উড়িয়েছি, স্ত্রীর গায়ের গহনা বন্ধক দিয়ে অন্য মেয়ে মানুষের আবদার রেখেছি। যখন সব গেল মদ জোটেনি, তারই খেয়েছি। হয়তো চুরি পর্যন্ত করতাম, কিন্তু নিতান্ত ভদ্রবংশের রক্ত ছিল বলেই হোক বা যাই হোক, শেষ পর্যন্ত করা হয়নি। তাও অন্য কিছু চুরি নয়, একখানা শাড়ি। শামপুর পোস্ট অফিসের বারান্দায় শাড়িখানা শুকুতে দেওয়া ছিল, বোধহয় পোস্টমাস্টারের স্ত্রীর। আমার হাতে পয়সা নেই। শাড়িখানা নূতন আর বেশ ভালো, একজনকে দিতে হবে। সে চেয়েছিল, কিন্তু কিনে দেবার ক্ষমতা নেই। চুরি করবার জন্যে অনেকক্ষণ ধরে ঘুরলাম। পাড়াগাঁয়ের ব্রাঞ্চ পোস্ট আপিস, পোস্টমাস্টারের আপিস বন্ধ করে ছেলে পড়াতে গিয়েছে। কেউ কোনো দিকে নেই। একবার গিয়ে একদিকের গেরো খুললাম। মানি চুপ করিয়া শুনিতেছিল। এইবার অধীরভাবে বলিয়া উঠিল, তুমি চুপ করবে না আমি এখান থেকে চলে যাব? না, শোন। ঠিক সেই সময় একটা ছোট মেয়ে সেখানে এসে দাঁড়ালো। সামনেই একটা বাঁধানো পুকুর ঘাট। মেয়েটাকে দেখে আমি ডাকঘরের রোয়াক থেকে নেমে বাঁধা ঘাটে গিয়ে বসলাম। মেয়েটা চলে গেল। আমি আবার গিয়ে উঠলাম রোয়াকে। এবারে কাপড় নেবই এই রকম ইচ্ছে। হঠাৎ মনে হলো, ছি, আমি না বিনোদ চাটুর্যের ছেলে। আমার বাবা কত গরিব দুঃখী লোককে কাপড় বিলিয়েছেন, আর আমি কি না একখানা অপরের পরনের কাপড় চুরি করছি। তখন যেন ঘাড় থেকে ভূত নেমে গেল। ঠিক সেই সময় বাড়ির মধ্যে থেকে একটা ছেলে বার হয়ে এসে বললে, কাকে চান? বললাম, খাম কিনতে এসেছি, খাম পাবো? ছেলেটা বললে, না, ডাকঘর বন্ধ হয়ে গিয়েছে। তখন চলে এলাম সেখান থেকে। মানি বলিল, বেশ করেছিলে, খুব বাহাদুরি করেছিলে।
নিজে আর নিজের গুণ ব্যাখ্যায় দরকার নেই, থাক। আমার দেয়া বইগুলো পড়েছিলে? ওই যে বললাম সব পড়া হয়নি, দত্তাখানা পড়েছি, বেশ চমৎকার লেগেছে। শ্রীকান্ত পড়নি? সময় পাইনি, সেখানা আনিওনি সঙ্গে। এরপর পড়ব বলে রেখে এসেছি কাছারিতে, দত্তাখানা ফেরত এনেছি। তোমার কাছে সবই রেখে দাও না, মাঝে মাঝে পড়ো, একলাটি থাকো কাছারিতে। আমার সঙ্গে আরও যেসব বই আছে যাবার সময় তোমার কাছে রেখে যাব, তুমি সেখানে পড়ো বসে। আচ্ছা বলো তো বিজয়াকে? বিপিন হাসিয়া বলিল, ও, এক্সামিন করা হচ্ছে বুঝি? মাস্টারনি এলেন আমার। মানি কৃত্রিম রাগের সুরে অথচ ঈষৎ লাজুকে ভাব বলিল, আবার উত্তর দাও আমার কথার। বিজয়া তোমার মতো একটি জমিদারের মেয়ে। তারপর? তারপর আবার কি? নরেনের সঙ্গে তার ভালোবাসা হলো। কথাটা বলিয়াই বিপিনের মনে হইল মানি পাছে কিভাবে কথাটা বলা উচিত হয় নাই। মানিও তো জমিদারের মেয়ে। তোমার মতো কথাটা না বলিলেই চলিত, কিন্তু মানির মুখ দেখিয়া বোঝা গেল না। সে বেশ সহজভাবেই বলিল, মনে হচ্ছে পড়েছ, ভালো, পড়লে মানুষ হয়ে যাবে। এইবার রবি ঠাকুরের চয়নিকা বলে কবিতার বই আছে, সেখানা থেকে কবিতা মুখস্থ করো, খুব ভালো ভালো কবিতা। বিপিন খিলখিল করিয়া হাসিয়া বলিল, কবিতা আবার মুখস্থও করতে হবে? উহ, তুই হাসালি মানি? পাঠশালায়, স্কুলে যা কখনো হলো না। এই বুড়ো বয়সে বলে কি না বলে কি না? হ্যাঁ, মুখস্থ করতে হবে, আমার হুকুম, শুনতে বাধ্য তুমি। মানুষ বলে যদি পরিচয় দিতে চাও তবে তা দরকার। যা বলি তাই শোনো, হাসি খুশি তুলে রাখো এখন। কিন্তু অত্যন্ত কৌতুকের প্রাবল্যে বিপিনের হাসি তখনও থামিতে চায় না। মানি মাস্টারনি সাজিয়া তাহাকে কবিতা মুখস্থ করাইতেছে, এই ছবিটা তাহার কাছে এতই আমোদজনক মনে হইল যে সে হাসির বেগ তখনও থামাইতেই পারিল না। এবার মানিও হাসিয়া ফেলিল, বলিল, বড্ড হাসির কথাটা কি যে হলো তা তো বুঝিনি। আমার কথাগুলো কানে গেল না গেল না? খুব গিয়েছে। আচ্ছা, তোর কবিতা মুখস্থ আছে? আছেই তো, চয়নিকায় অর্ধেক কবিতা মুখস্থ আছে। সত্যি? একটা বল না। এখন কবিতা বলবার সময় নয়, আর বললেই বা তুমি বুঝবে কি করে হয়েছে কি না? তুমি তো জানো ঢেকি, কি করে ধরবে? তাতেই তো তোর সুবিধে, যা খুশি বলবি, ধরবার লোক নেই। মানি মুখে কাপড় দিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিল, ও মা, কি দুষ্টু বুদ্ধি! তা বলো একটা শুনি। শুনবে? তবে শোনো। দাঁড়াও, কেউ আসছে কি না দেখে আসি। আবার বাইরের ঘরে দাঁড়িয়ে কবিতা বলছি শুনলে কে কি মনে করবে। একটু পরে ফিরিয়া আসিয়া মানি স্কুলের ছাত্রীর মতো কবিতা আবৃত্তির ভঙ্গিতে দাঁড়াইয়া শুরু করিল, অত চুপি চুপি কেন কথা কও, ওগো মরণ, হে মোর মরণ। বিপিন হাসিয়া গড়াইয়া পড়ে আর কি। মানির কি চোখ মুখের ভাব, কি হাত পা নাড়ার কায়দা, যেন থিয়েটারের অ্যাক্টও করিতেছে, অথচ হাসিবার জো নাই। মুখ বুজিয়া বসিয়া থাকিবে শান্ত ছেলেটির মতো। এমন বিপদেও মানুষ পড়ে। মানিটা চিরদিনই একটু ছিটগ্রস্ত, কিন্তু খানিকটা পরে মানির আবৃত্তি বিপিনের বড় অদ্ভুত লাগিতে লাগিল। যবে বিবাহে চলিলা বিলোচন, ওগো মরণ, হে মোর মরণ। এই জায়গাটাতে যখন মানি আসিয়া পৌঁছিয়াছে, তখন বিপিনের হাসিবার প্রবৃত্তি আর নাই। সে তখন আগ্রহের সঙ্গে মানির মুখের দিকে চাহিয়া বলিল, বাহ, বেশ লাগিতেছে তো পদ্যটা। মানি কি চমৎকার বলিতেছে। অল্পক্ষণের জন্য মানি বদলাইয়া গিয়াছে, তাহার চোখে মুখে অন্য এক রকমের ভাব।
কবিতা যে এমনভাবে বলা যাইতে পারে তাহা সে জানিত না, কখনো শোনে নাই। বাহ, বেশ খাসা, চমৎকার বলতে পারিস তো। মানি যেন একটু হাঁপাইতেছে, নিঃশ্বাস ঘন ঘন পড়িতেছে, বড় কষ্ট হয় পদ্য আবৃত্তি করিতে। বিশেষত অমনি হাত পা নাড়িয়া ভারী সুন্দর দেখাইতেছে মানিকে। মুখে বিন্দু বিন্দু ঘাম জমিয়াছে, একটু রাঙা হইয়াছে মুখ, বুক ঈষৎ উঠিতেছে নামিতেছে, এ যেন মানির অন্য রূপ। এরূপে কখনো সে মানিকে দেখে নাই। নেবু খাবে বিপিনদা? কি নেবু? কমলা নেবু। সেদিন কলকাতা থেকে এক টুকরি এসেছে, দাঁড়াও নিয়ে আসি। যাসনি মানি, তুই চলে গেলে আমার নেবু ভালো লাগবে না। মানি যাইতে উদ্যত হইয়াছিল, ফিরিয়া দাঁড়াইয়া বলিল, বাজে কথা বলো না বিপিনদা। বিপিন হতবুদ্ধি হইয়া বলিল, বাজে কথা কি বললাম? বাজে কথা ছাড়া আর কি? যাক, দাঁড়াও নেবু আনি। মানি একটু পরে দুইটি বড় বড় কমলা লেবু ছাড়াইয়া একটা চায়ের পিঁড়িতে আনিয়া যখন হাজির করিল, বিপিনের তখন লেবু খাইবার প্রবৃত্তি আদৌ নাই। অভিমানে তাহার মন বিমুখ হইয়া উঠিয়াছে। সে শুষ্ক কণ্ঠে বলিল, নেবু আমি খাবো না, নিয়ে যা। কি রাগ হলো নাকি অমনি? তোমার তো পান থেকে চুন খসবার জো নেই। হলো কি? না না, কিছু হয়নি, তুই যা, মিটে গেল গন্ডগোল। কেন, কি হয়েছে বলো না? আমার সব কথা বাজে, আমার কথা তোর কি শুনতে ভালো লাগে? আমি যখন বাজে লোক তখন তো বাজে কথাই বলবো। তবে ডেকে এনে অপমান করা কেন? মানি কিছুক্ষণ চুপ করিয়া রহিল, পরে গম্ভীর সুরে বলিল, দেখো বিপিনদা, আমি যা ভেবে বলেছি তা যদি তুমি বুঝতে পারতে তবে এমন কথা ভাবতে না বা বলতেও না। তোমার কথাকে কেন বাজে কথা বলেছি তা বুঝবার মতো সূক্ষ্ম বুদ্ধি তোমার ঘটে থাকলে কথায় কথায় অত রাগও আসতো না। বিপিন চুপ করিয়া থাকিবার পাত্র নয়, বলিল, জানিস তো আমার মোটা বুদ্ধি, তবে আর। মানি পূর্ববৎ গম্ভীর সুরে বলিল, তোমার সঙ্গে কথা কাটাকাটি করবার সময় নেই এখন আমার, তুমি বসো। কমলা লেবু এই রইল, খাও তো খেয়ে নাও, না খাও রেখে দিও, শ্যামহরি এসে নিয়ে যাবে, আমি চললুম। কথা শেষ করিয়া মানি এক মুহূর্ত দাঁড়াইল না। বিপিন কিছুক্ষণ গুম হইয়া বসিয়া রহিল। কিছুক্ষণ পূর্বের তাহার মনের সে আনন্দ আর নাই। জগৎটা যেন এক মুহূর্তে বিস্বাদ হইয়া গেল। মানে এমন ধরনের কথা কখনো তাহাকে বলে নাই। মেয়ে মানুষ সবাই সমান, যেমন মানি তেমনি মনোরমা। মিছামিছি মনোরমার প্রতি মনে মনে সে অবিচার করিয়াছে। মানিও রাগী কম নয়। এখন দেখা যাইতেছে, স্বরূপ কি আর দুই একদিনে প্রকাশ হয়? ক্রমে ক্রমে প্রকাশ হয়। যাক, ওসব কথায় দরকার নাই। সে আজই এখনই ধোপাখালি কাছারিতে ফিরিবে। কত রাত আর হইয়াছে, 7টা হয়তো। 2 ঘন্টা জোর হাঁটিলে রাত 9টার মধ্যে খুব কাছারি পৌঁছানো যাইবে। কমলা লেবু খাওয়ার দরকার নাই আর। কিন্তু একটা মুশকিল হইয়াছে এই, অনাদিবাবু এখনও রানাঘাট হইতে ফিরিলেন না। সঙ্গে যে টাকা আছে তাহা ঈর্ষাল না করিয়া কিভাবে যাওয়া যায়? সে আসিয়া কেন চলিয়া গেল হঠাৎ? না খাইয়া রাত্রিবেলাতেই চলিয়া গেল। এ কথা যদি অনাদিবাবু জিজ্ঞাসা করেন তখন সে কি জবাব দিবে? তাহার মেয়ের সঙ্গে ঝগড়া করিয়া চলিয়া আসিয়াছে, এ কথা বলিতে পারিবে না। বিপিন ঠিক করিল আর একটু অপেক্ষা করিয়া সে দেখিবে অনাদিবাবু আসেন কিনা। দেখিয়া যাওয়াই ভালো। বাড়ির মধ্যে মানির মায়ের কাছে টাকা দেওয়া চলে না। তিনি জিজ্ঞাসা করিবেন, এত রাত্রে এসে না খাইয়া কেন কাছারি ফিরিবে? যাইতে দিবেন না। পীড়াপিড়ি করিবেন, সব কিছুই বিপদ। মানি কেন ও কথা বলিল?
বড্ড হেয়ালি ধরনের কথাবার্তা বলে আজকাল। কি গূঢ় অর্থ না জানি উহার মধ্যে নিহিত আছে। আছে থাকুক, গূঢ় অর্থ মাথায় থাকুক, সে এখন চলিয়া যাইতে পারিলে বাঁচে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করিয়াও অনাদিবাবু আসিলেন না। রাত 9টা বাজিয়া গেল। পল্লীগ্রামে ইহার মধ্যেই খাওয়া দাওয়া চুকিয়া যায়। একবার শ্যামহরি চাকর আসিয়া বলিল, মা বলে পাঠালেন আপনি একা খেয়ে নেবেন না বাবু এলে খাবেন? বিপিন বলিল, বলগে বাবু এলে খাবো এখন একসঙ্গে। কিন্তু রাত 10টা বাজিয়া গেল, তখনও অনাদিবাবুর দেখা নাই। অগত্যা সে বাড়ির মধ্যে একাই খাইতে গেল। মানির মা পরিবেশন করিতেছিলেন, মানি সেখানে নাই। বিপিনের মন ভালো ছিল না। সে অন্যমনস্কভাবে তাড়াতাড়ি খাইতে লাগিল, যেন খাওয়া শেষ করিতে পারিলে বাঁচে। মানির মা বলিলেন, বিপিন, টাকা কড়ি কিছু এনেছ নাকি? আজ্ঞে হ্যাঁ মাসিমা, মেসোমশাই তো এলেন না রানাঘাট থেকে। আমি কাল খুব ভোরে চলে যাব ধোপাখালি কাছারি। টাকা আপনি নিয়ে রাখুন, খেয়ে উঠে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কাল সকালেই কাছারি যাবে কেন? কর্তার সঙ্গে দেখা করে যাবে না? তিনি বলেই গিয়েছিলেন, আজ যদি না আসেন কাল নিশ্চয়ই আসবেন সকাল 8টার মধ্যে। আমার থাকা হবে না মাসিমা, কাজ আছে। কাল জামাই আসবেন মানিকে নিতে। এদিকে দেখো বাবা, মেয়ের কি হয়েছে? সন্ধ্যের পর থেকে ওপরে শুয়ে আছে, খায়নি দায়নি। ওর আবার যে কি হলো? এদিকে কর্তা নেই বাড়ি, তুমি যাচ্ছ চলে, আমি আথান্তরে পড়ে যাব তাহলে। বিপিন ভাতের গ্রাস হাতে তুলিয়াছিল, মুখে না দিয়া সেই অবস্থাতেই মানির মায়ের মুখের দিকে চাহিয়া কথাটা শুনিতেছিল। কথা শেষ হইতে বলিল, কি হয়েছে মানির? কি হয়েছে কি জানি বাবা, দুবার ওপরে গেলাম, বালিশ মুখে গুজে পড়ে আছি, উঠলও না। বললে আমার শরীর ভালো না, রাত্রিরে খাবো না কিছু। বললুম একটু গরম দুধ খাবি, বললে তাও খাবো না। কি জানি বাবা, কিছুই বুঝলাম না। একালের ধাতের মেয়ে, ওদের কথা অর্ধেক থাকে পেটে অর্ধেক মুখে। কি হয়েছে না হয় বলো, তাও বলবে না। বিপিন আহারাদি শেষ করিয়া বাহিরের ঘরে আসিয়া বসিল বটে, কিন্তু নিদ্রা যাইবার এতটুকু ইচ্ছা মনে জাগিল না। মানির মনে নিশ্চয়ই সে কষ্ট দিয়াছে। মানির অসুখ বিসুখ কিছুই নয়। বাহিরের ঘর হইতে গিয়াই সে উপরের ঘরে শুইয়া পড়িয়াছে। কেন? কি বলিয়াছিল সে মানিকে? সে চলিয়া গেলে লেবু ভালো লাগিবে না, এই কথার মধ্যে প্রেম নিবেদনের গন্ধ পায় কি? মানি নিজেকে অপমানিত মনে করিয়াছে। কিন্তু সে এ ধরনের কথা সে তো ইতিপূর্বে আরও কয়েকবার মানিকে বলিয়াছে, তাহাতে তো মানি চটে নাই। বিপিনের মন বলিল, এ কারণ আসল কারণ নয়, অন্য কোনো ব্যাপার আছে ইহার মধ্যে। তাছাড়া মানির অত যত্নে দেওয়া লেবু সে খাইতে চাহে নাই। রাগের মাথায় অত্যন্ত রূঢ়ভাবে মানির সঙ্গে কথাবার্তা বলিয়াছিল। ছি, কি অন্যায় সে করিয়া বসিয়াছে। মানির মতো তাহার শুভাকাঙ্ক্ষিনী জগতে খুব বেশি আছে কি? রাত 3টে পর্যন্ত বিপিনের ঘুম হইল না। মানির সঙ্গে যদি এখনই একবার দেখা হইত, সত্যই সে বড় আঘাত দিয়াছে মানির মনে। মানির নিকট ক্ষমা না চাহিয়া সে ধোপাখালি যাইতে পারিবে না। কে জানে, হয়তো এই মানির সঙ্গে শেষ দেখা। এ চাকুরি কবে আছে কবে নাই। আজ সে অনাদিবাবুর নায়েব, কালই সে অন্যত্র চলিয়া যাইতে পারে। মানি হয়তো কতদিন এখন আর আসিবে না। অনুতাপের কাঁটা চিরদিনই ফুটিয়া থাকিবে বিপিনের মনে। সকাল হইলে যে কোন ছুতায় মানির সঙ্গে দেখা করিতেই হইবে। না হয় দুপুরের আহারাদি করিয়া কাছারি রওনা হইলেও চলিবে এখন। মানির মনের কষ্ট না মুছাইয়া সে এই স্থান ত্যাগ করিবে না। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর। শেষ রাত্রের দিকে বিপিনের ঘুম আসিয়াছিল।
কাহাদের ডাকাডাকি হাঁকাহাঁকিতে তাহার ঘুম ভাঙিয়া গেল। চোখ মুছিতে মুছিতে উঠানের দিকে চাহিয়া দেখিল একখানা গরুর গাড়ি দাঁড়াইয়া আছে। গাড়োয়ান একটা হ্যারিকেন লণ্ঠন উঁচু করিয়া হাঁক ডাক করিতেছে। অনাদিবাবু ছইয়ের ভিতর হইতে নামিতেছেন। শ্যামহরি চাকরও বৈঠকখানায় শোয়। বিপিন তাহাকে জাগাইয়া তুলিল। অনাদিবাবু বিপিনকে দেখিয়া বলিল, এই যে বিপিন, তোমার কথাই ভাবছিলাম। বড্ড জরুরি কাজে রানাঘাট যেতে হবে তোমাকে কাল সকালেই। আজ রাত্রেই তোমায় কাগজপত্র দিয়ে দিই। কাল বেলা 8টার মধ্যে উকিল বাড়ি দাখিল করে দিতে হবে। ভাবছিলাম কাকে দিয়ে পাঠাই। তুমি এ সময়ে এসে পড়েছ, খুব ভালো হয়েছে। বসো, আমি আসছি ভেতর থেকে। সেখান থেকে বেরিয়েছি রাত 10টার পরে। নতুন গরু চলতে পারে না পথে। এখন রাত তো প্রায়। কি কষ্টই গিয়েছে সারা রাত। বাড়ির ভিতর হইতে তখনই ফিরিয়া অনাদিবাবু বিপিনকে কাগজপত্র বুঝাইয়া দিলেন। বলিলেন, আমি গিয়ে শুয়ে পড়ি, তুমিও শোও। এখনো 1-2 রাত আছে। ভোরে উঠে চলে যেও। যদি উকিলবাবু ছেড়ে দেন তবে কালই ওখানে খাওয়া দাওয়া করে বিকেল নাগাদ এখানে চলে এসো। কাল আবার আমার মেয়েকে নিতে জামাই আসছেন কলকাতা থেকে। পারো তো কিছু মিষ্টি এনো সাধুচরণ ময়রার দোকান থেকে। এই 1টা টাকা নিয়ে যাও। খুব ভোরে উঠিয়া বিপিন রানাঘাট রওনা হইল। যাইবার সময় সারা পথ দেখিল খুব ভোরে উঠিয়া চাষারা জমি নিড়াইতেছে। এবার বৈশাখের প্রথমে বৃষ্টি হইয়া ফসল বুনিবার সুবিধা করিয়া দিয়াছিল। এখন বৃষ্টি আদৌ নাই। জমিতে জমিতে নিড়ানি দেওয়া চলিতেছে। হয়তো এবার জ্যৈষ্ঠের মাঝামাঝি বর্ষা নামিবে। এই ভয়ে চাষিরা শীঘ্র শীঘ্র ছাটার কাজ শেষ করিতে চায়। সারা পথ 2 ধারে মাঠে ধান পাটের ক্ষেতে চাষারা জমি নিড়াইতেছে। ভোরের অতি সুন্দর মিষ্টি বাতাস। মাঠে ও পথের ধারে ছোট বড় গাছে সোদালি ফুলের ঝাড় ঝুলিতেছে। বিশেষ করিয়া কানসোনার মাঠে। রেলের ফটক পার হইয়া আবার তত নাই। ফাঁকা মাঠের মধ্যে চারিধারে শুধু সোদালি ফুলের গাছ। কলাধরপুরের বিশ্বাসদের বাড়ির চণ্ডীমণ্ডপে বিপিন একবার তামাক খাইবার জন্য বসিল। প্রতিবার রানাঘাট হইতে যাতায়াতের পথে এইটা তাহার বিশ্রামের স্থান। বিশ্বাসদের বাড়ির সকলেই বিপিনকে চেনে। বিশ্বাসদের বড় কর্তা রাম বিশ্বাস চণ্ডীমণ্ডপের সামনে পাটের দড়ি পাকাইতে ব্যস্ত ছিলেন। বিপিনকে দেখিয়া বলিলেন, এই যে আসুন চাটুজ্জে মশায়, প্রণাম হই। আজ যে বড্ড সকালে রানাঘাট চলেছেন, মোকদ্দমা আছে নাকি? উঠে বসুন ভালো করে, একটু চা করে দিই। না না, চায়ের দরকার নেই, একটু তামাক খাই বরং। আরে তামাক তো খাবেনি, চা একটু খান। অত সকালে তো চা খেয়ে বেরোননি। এখন 7টা বাজে। আমিও তো চা খাবো। বসুন। 4 ক্রোশ রাস্তা হেঁটেছেন, এর মধ্যে কষ্ট কম হয়েছে? একটু জিরোন। মানির সঙ্গে ফিরিয়া আজ দেখা হইবে কি? আর দেখা হওয়া সম্ভবও নয়। দেখা হইলেও কথাবার্তা তেমনভাবে হইবে না। জামাইবাবু আসিবেন, কর্তা বাড়ি রহিয়াছেন। তবুও একবার চেষ্টা করিয়া দেখিতে হইবে। বিশ্বাস মহাশয় চা ও মুড়ি আনিয়া দিলেন। বিপিন খাইতে খাইতে বলিল, এবার পাট কবিকে বুনলেন বিশ্বাস মশায়? তা ধরুন প্রায় 12-14 বিঘে হবে। বুনলে কি হবে, খরচা পোষায় না। 10 টাকা করে 2টো কিষান, তা বাদে জনমজুর তো আছেই। পাটের দর তো উঠল না। ওই দেখুন, 36 সালে পাটের দর ভালো পেয়ে উত্তরের পোতায় বড় ঘরখানা তুলতে গিয়েছিলাম। আর্ধেক গাঁথুনি হয়ে দেখুন পড়ে আছে, আর দর পেলাম না। তা কি হবে?
আপনার বড় ছেলে কোথায়? সে ওই বীজপুরের কারখানায় 30 টাকা মাইনেই ঢুকেছে, রং মিস্ত্রি। আমি বলি, ও কেন বাড়িতে এসে ফলাও করে চাষবাস লাগা। মেসে খায়, একটু দুধ ঘি পেটে যায় না, শরীর মাটি। ও মাসে বাড়ি এসেছিল, আমার স্ত্রী 1 বোতল ঘরের গাওয়া ঘি সঙ্গে পাঠিয়ে দিলে আবার। ওই খাটুনি দুধ ঘি না খেলে শরীর থাকে? উঠলেন, ফিরবার পথে পায়ের ধুলো দিয়ে যাবেন। না হয় এখানেই ফিরবার সময় 2টো সপাকে আহার করে যাবেন এখন। না না, আমি সেখানেই খাবো। উকিলের কাজ মিটতে বেলা 11টা বাজবে। তারপর হয়তো একবার কোর্টেও যেতে হবে, স্ট্যাম্প ভেন্ডারের কাছে। ফিরতে তো 3টের কম হবে না। আচ্ছা, আসি। আগে আসুন, প্রণাম হই। রানাঘাট কোর্টে বিপিনের সংগ্রামের নিবারণ মুখুজ্জের সঙ্গে দেখা। নিবারণ মুখুজ্জে বিপিনকে দূর হইতে দেখিয়া কাছে আসিলেন। বিপিন প্রথমে তাহাকে দেখিতে পায় নাই। কে বিপিন? কোর্টে কাজে এসেছিলে বুঝি? আজ্ঞে হ্যাঁ কাকা, আপনি? আমিও এসেছিলাম একবার একটা কাগজের নকল নিতে। আমার আবার একটু ব্রহ্মোত্তর জমি নদিয়ায় এলাকায় পড়ে কি না, সেজন্যে রানাঘাট ছুটোছুটি করতে হয়। হ্যাঁ, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে বাবা। দেখা হলো, ভালোই হলো। একটু আড়ালের দিকে চলো যাই, গোপনীয় কথা। বিপিন একটু কৌতূহলী হইয়া নিবারণ মুখুজ্জের সহিত লোকজন হইতে একটু দূরে গেল। বাবা, কথাটা খুব গুরুতর। তোমার বাড়ির সম্বন্ধেই কথা। তুমি থাকো 12 মাস বিদেশে, নিশ্চয় তোমার কানে এখনো ওঠেনি। বড্ড গুরুতর কথা, আর বড় দুঃখের কথা। বিপিন আশঙ্কায় উদ্বেগে কাঠ হইয়া গেল। বাড়ির সম্বন্ধে কি গুরুতর, আবার কি দুঃখের কথা? প্রথমেই তাহার মুখ দিয়া আপনা আপনি বাহির হইয়া গেল, কাকাবাবু বেঁচে আছে তো? তাহার বুকের মধ্যে কেমন ধড়াস ধড়াস করিতেছিল। জজের মুখে ফাঁসির হুকুম শুনিবার ভঙ্গিতে সে আকুল ও শঙ্কিত দৃষ্টিতে নিবারণ মুখুজ্জের মুখের দিকে চাহিয়া রহিল। নিবারণ মুখুজ্জে বলিলেন, না না, সেসব কিছু নয়। ব্যাপারটা একটু অন্য রকম, বলেই ফেলি। এই গিয়ে তোমার বোনকে নিয়ে গায়ে কথা উঠেছে। মানে ওপাড়ার পটলের সঙ্গে সর্বদাই মেলামেশা করে আসছে তো অনেক দিন থেকেই। সম্প্রতি একদিন নাকি সন্ধেবেলা তোমাদের বাড়ির পেছনে বাগান কাটার লতায় দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। যে দেখেছিল সেই বলেছে। এই নিয়ে গায়ে খুব কথা চলছে। এই সময় তোমার একবার যাওয়া খুব দরকার বলে মনে করি। বিপিন শুনিয়া অবাক হইয়া গেল। তাহার বোন অসঙ্গত কিছু করিতে পারে, ইহা তাহার মাথায় আসে না। তাহাকে বিপিন নিতান্ত ছেলে মানুষ বলিয়া জানে। আচ্ছা, যদি পটলের সঙ্গে কথাই বলিয়া থাকে, তাহাতে দোষ বা কি আছে? পরক্ষণেই তাহার মনে হইল বাড়ি যাওয়াটা খুব দরকার বটে এই সময়। পলাশপুরে এমন কোনো জরুরি দরকার নাই যে আজ না ফিরিলেই চলিবে না, বরং একবার বাড়ি ঘুরিয়া আসা যাক। বৈকালের দিকে বিপিন গ্রামে পৌঁছিল। বাড়ি ঢুকিতেই প্রথমে মনোরমার সঙ্গে দেখা। স্বামীকে হঠাৎ এভাবে আসিতে দেখিয়া সে যেন একটু অবাক হইয়া গেল। বলিল, কখন এলে? কোন গাড়িতে? চিঠি তো দাওনি, ভালো আছো তো? বিপিন পুটুলিটা স্ত্রীর হাতে দিয়া বলিল, ধরো এটা, মার জন্যে বাতাসা আছে, ভেঙে না যায় দেখো। নেবেঞ্চুস আছে, ছেলেপিলেদের ডেকে দাও। তোমরা কেমন আছো? বলাই কোথায়? বলাই গিয়েছে মাছ ধরতে। কেমন আছে সে? মনোরমা চুপ করিয়া রহিল। কেমন আছে বলাই? ভালো না, আমার কথা কেউ তো শোনে না। যা পাচ্ছে তা খাচ্ছে। রোজ নদীর ধারে মাছ ধরতে গিয়ে জলের হাওয়ায় বসে থাকে।
জ্বর হয় রোজ রাত্রিরে, তার ওপর খায় দায়, ওষুধ বিশুধ কিছুই না। মুখ হাত পা কেমন আছে, বেজায় ফোলা, এলেই দেখে বুঝতে পারবে। আজ একটা কথা শুনেছ? হ্যাঁ, নিবারণ কাকার মুখে শুনলাম রানাঘাটে। কি ব্যাপার বলো তো? যা শুনেছ সব সত্যি। আমার কথা ঠাকুরজি একেবারে শোনে না। কতদিন বারণ করেছি, মাকেও বলে দিয়েছি, মা শুনেও শোনেন না। এখন গায়ে ঢিঢি পড়ে গিয়েছে। এখন আমার কথা হয়তো তোমাদের ভালো লাগলেও লাগতে পারে। দাসীবাদীর মতো এ বাড়িতে আছি বই তো নয়। বিপিন বিরক্ত হইয়া বলিল, আহ, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও না আগে। তুমি নিজের চোখে কিছু দেখেছ? কতদিন? তোমাকে বললেই তুমি রেগে যাবে বলে কিছু বলিনি। মাকে বলে কি হবে, বলা না বলা দুই সমান। আচ্ছা থাক, বিনাকে একবার ডেকে দাও, আমি তাকে একটা কথা বলি। তুমি এ ঘর থেকে যাও। কিন্তু মনোরমা ঘর হইতে চলিয়া গেলেও বিনার আসিতে বিলম্ব হইতে লাগিল। এ ব্যাপার লইয়া সে কি বলিবে? বিনা তাহার ছোট বোন, কখনো তাহাকে সে রূঢ় কথা জীবনে বলে নাই। বিশেষ করিয়া বিনা বিধবা হইবার পরে বিপিন সাধ্যমতো চেষ্টা করে ছেলে মানুষ বিনাকে কি করিয়া একটুখানি সুখী করা যায়। বিপিন ভাবিতে লাগিল, বিনার দোষ কি? অল্প বয়সের বিধবা, ওর মনের কোন সাধই বা পুড়েছে? পটলকে হয়তো ওর চোখে ভালো লেগেছে, সম্পূর্ণ সম্ভব। ছেলেবেলা থেকেই পটলের সঙ্গে ওর ভাব ছিল। আর কেউ না জানুক, আমি জানি। যদি পটলের সঙ্গে দুটো কথা কয়ে ওর তৃপ্তি হয়, তা আমি বারণ করি বা কিভাবে? তবে বিনা ছেলে মানুষ, সংসারের কি বা জানে? কত বিপদ আছে কত দিকে, সে কি তার খবর রাখে? না, আমার কাজ নয়, মনোরমাকে দিয়ে বলাতে হবে। হঠাৎ তাহার মনে আসিল মানির কথা। সেও তো এইরকম ছেলেবেলার বন্ধুত্ব। মানি বিবাহিতা, তার স্বামী শিক্ষিত, মার্জিত, ভদ্র যুবক। তবে মানি কেন তাহার সহিত কথা বলিতে আসে? কেন তাহাকে দেখিবার জন্য মানির এত আগ্রহ? এসব কথার কোনো মীমাংসা নাই, মীমাংসা হয় না। এই যে সে আজ বাড়ি আসিয়াছে, সারা পথ সারা ট্রেনে কাহার কথা সে ভাবিয়াছে? নিজের মনকে চোখ ঠাড়া চলে না। ছেলে মানুষ বিনাকে সে কি দোষ দিবে? তাহার বাবা কি করিয়াছিলেন? যাক, ওসব কথা মনোরমাকে দিয়া বিনাকে বলাইতে হইবে। গ্রামে কোনো কুৎসারটে বিনার নামে তাহা কখনোই হইতে দেওয়া চলিবে না। আবশ্যক হইলে বিনাকে এখান হইতে সরাইয়া ধোপাখালির কাছারিতে নিজের কাছে কিছুদিন না হয় রাখিবে। এই সময় বিনা ঘরে ঢুকিয়া বলিল, ডাকছিলে দাদা? বিপিন চোখ তুলিয়া বিনার দিকে চাহিল। অনেক দিন ভালো করিয়া সে বিনাকে দেখে নাই। বিনার মুখশ্রী আজকাল এত সুন্দর হইয়া উঠিয়াছে, কি সুন্দর দেখিতে হইয়াছে বিনা। চোখ দুটি যেমন ডাগর তেমনি স্নিগ্ধ, মুখখানি এখনো ছেলে মানুষের মতোই। এ চোখে ও মুখে কোনো পাপ থাকিতে পারে? বিপিন বলিল, বলাই কোথায়? ছোটদা মাছ ধরতে গিয়েছে। তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ। তুমি হঠাৎ চলে এলে যে? এমনি, রানাঘাটে এসেছিলাম কাজে, ভাবলুম একবার বাড়ি ঘুরে যাই। হ্যাঁ। মা কোথায়? মা বড়ির ডাল ধুতে গিয়েছেন পুকুরের ঘাটে, ডেকে আনবো? থাক, এখন ডাকার দরকার নেই। তোর সঙ্গে একটা কথা ছিল। কি, বলো না। তুই পটলের সঙ্গে বেশি মেলামেশা করিস নে, গায়ে ওতে 5 রকম কথা উঠছে। আমরা গরিব লোক, আমাদের পক্ষে সেটা ভালো নয়। বিপিন কথাটা মরিয়া হইয়া বলিয়াই ফেলিল।
সঙ্গে সঙ্গে ইহাও লক্ষ্য না করিয়া পারিল না। পটলের কথা বলিতেই বিনার চোখ মুখের ভাব যেন কেমন হইয়া গেল, সে ভাব যে বিনার মুখে চোখে কখনো দেখে নাই। মনোরমার কথা তাহা হইলে মিথ্যা নয়, নিবারণ মুখুজ্জেও বাজে কথা বলেন নাই। পূর্বে হইলে হয়তো বিপিন বিনার এ পরিবর্তন লক্ষ্য করিত না, কিন্তু গত কয়েক মাস ব্যক্তিগত অভিজ্ঞতার ফলে বিপিনের সব লক্ষণ বুঝিতে পারে এখন। বিনা কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই নিজেকে যেন সামলাইয়া লইয়া সহজভাবেই বলিল, যা বলো দাদা, পটলদা আসে, কথাবার্তা বলে, তাই বলি, না হয় আর বলবো না। বিপিন বুঝিল ইহা মিথ্যা আশ্বাস, বিনা ছলনা করিতেছে, পটলের সঙ্গে তাহার কিছুই নাই, ইহা সে দেখাইতে চায়। আর একটা খারাপ লক্ষণ, ছেলে মানুষ বিনা ভাবিয়াছে ইহাতেই দাদার চোখে ধুলা দেওয়া যাইবে, যাইতো যদি মানির সঙ্গে পলাশপুরের বাড়িতে তাহার দেখা না হইত। ইহা ঠিকই যে বিনা মিথ্যা কথা বলিতেছে, পটলের সঙ্গে কথাবার্তা সে বন্ধ করিবে না, লুকাইয়া দেখা করিবার চেষ্টা করিবে। বিপিন বুঝিল সে বিনা আর নাই, তাহার ছোট বোন সরলা ছেলে মানুষ, বিনায় নয়, এ প্রেমমুগ্ধা তরুণী নারী। প্রেমিকের সহিত মিশিবার সুবিধা খুঁজিতে সব রকম ছলনা এ অবলম্বন করিবে। সহদরা বটে, কিন্তু বিনাকে আর বিশ্বাস নাই। বিনা দূরে সরিয়া গিয়াছে, বিপিনও তবুও হাল ছাড়িল না। বিনাকে কাছে বসাইয়া তাহাদের বংশের পূর্ব গৌরব সবিস্তারে বর্ণনা করিল। গ্রাম্য কুৎসা যে ভয়ানক জিনিস, তাহাতে একটি গৃহস্থের ভবিষ্যৎ কিভাবে নষ্ট হইয়া যাইতে পারে, দুই একটা কাল্পনিক দৃষ্টান্ত দিয়া তাহা বুঝাইবার চেষ্টা করিল। বিনা খানিকক্ষণ মন দিয়া শুনিল, কিন্তু ক্রমশ সে যেন অধীর হইয়া পড়িতেছে। দুই একবার উঠিবার চেষ্টা করিয়াও সে সাহস পাইতেছে না। দাদার সম্মুখ হইতে চলিয়া যাইতে পারিলে যেন বাঁচে, এরূপ ভাব তাহার চোখে মুখে ফুটিয়া উঠিয়াছে। এই সময়ে বলাই আসিয়া পড়াতে বিপিনের বক্তৃতা আপনা আপনি বন্ধ হইয়া গেল। বলাই ঘরে ঢুকিয়া বলিল, দাদা কখন এলে? মাছ ধরে এনেছি, দেখবে এসো, মস্ত একটা শোল মাছ আর দুটো ছোট ছোট বান। বিপিন বলাইয়ের চেহারা দেখিয়া চমকিয়া উঠিল। মুখ আরও ফুলিয়াছে, শরীরে রক্ত নাই, পায়ের পাতা বেরি বেরি রোগের মতো দেখিতে, চোখের কোণ সাদা। অথচ এই চেহারা লইয়া বলাই দিব্য মনের আনন্দে মাছ ধরিয়া বেড়াইতেছে, খাওয়া দাওয়া করিতেছে। ভগবান, এ কি করিলেন! চারিদিক হইতে তাহার জীবনে বিপদ ঘনাইয়া আসিতেছে, তাহা বুঝিতে বাকি নাই। বলাই বাঁচিবে না, নেফ্রাইটিসের রোগীর শেষ অবস্থা তাহার চেহারায় পরিস্ফুট, অথচ সে সম্পূর্ণ নিশ্চিন্ত আছে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে। বিপিন বলাইকে কিছু বলিল না, বলিয়া কোনো ফল নাই, যেমন বিনাকে বলিয়া কোনো ফল নাই, কেহই তাহার কথা শুনিবে না। সে চাকুরি করিতে বাহির হইলেই উহারা যাহা খুশি তাহাই করিবে। এ জগতে কেহ কাহারও কথা শোনে না, সবাই স্বার্থপর, যাহার যাহা ভালো লাগে সে তাহাই করে। অন্য কারো মুখের দিকে চাহিবার অবসর তখন তাহাদের বড় একটা থাকে না। সে নিজে সারা জীবন তাহাই করিয়া আসিয়াছে, এখনও করিতেছে, অপরের দোষ দিয়া লাভ কি? দুপুরের পর সে নিজের ঘরে বিশ্রাম করিতেছে। মনোরমা ঘরে ঢুকিয়া বলিল, ঘুমুলে নাকি? না, ঘুমোইনি, বসো। মনোরমা বিছানার এক কোণে বিপিনের মাথার কাছে বসিল, একটু ইতস্তত করিয়া বলিল, বিনাকে বললে কিছু নাকি? বলেছি। ও কি বললে? বললে পটলের সঙ্গে আর কথা বলবে না। একটা কথা বলি, শোনো।
ওরকম করলে হবে না কিছু। বিনা ঠাকুরজি যাই বলুক, পটলের সঙ্গে দেখা না করে পারবে না। তুমি বাড়ি থেকে বেরুতে যা দেরি, তার চেয়ে এক কাজ করো, পটলকে একবার বলে যাও কথাটা। ওকে ভয় দেখাও, বাড়ি আসতে বারণ করে যাও, তাতে কাজ হবে। বুঝলে আমার কথা? বিপিন মনে মনে মনোরমার বুদ্ধির প্রশংসা না করিয়া পারিল না। মেয়ে মানুষের মন সে অনেক বেশি বোঝে তাহার নিজের চেয়ে। মনোরমা আবার বলিল, না হয় পাড়ার 5 জনকে ডেকে তাদের সামনে পটলকে 2 কথা বলো, এ বাড়ি আসতে মানা করে দাও, তাতে 2 কাজই হবে। গায়ের লোক জানুক তুমি বাড়ি এসে 2 জনকেই শাসন করে দিয়েছ। পটলের একটা ভয় আর লজ্জা হবে, সে হঠাৎ এ বাড়িতে আসতে পারবে না। কিন্তু তাতে একটা বিপদ আছে, গায়ের লোকের কথাই আমি বা অনর্থক গায়ে মেখে নিতে যাই কেন, তাতে উল্টো উৎপত্তি হবে না। কিছু উল্টো উৎপত্তি হবে না। বেশ, ভয় দেখিয়ে না হয় মিষ্টি কথায় বুঝিয়ে বলো পটলকে। যখন এরকম একটা কথা উঠেছে, তখন ভাই আমাদের বাড়ি আর তোমার যাওয়া আসাটা ভালো দেখায় না, এইভাবে বলো। তাই তবে করি। এদিকে আর একটা কথা বলি, শোনো। বলাইয়ের অবস্থা ভালো নয়, আজ দেখে বুঝলাম। ও আর বেশি দিন নয়। বলো কি গো? অমন বলতে নেই। আর বলতে নেই? মনোরমা, সামনে আমার অনেক বিপদ আসছে, আমি বুঝতে পেরেছি। এই বিনার ব্যাপার, বলাইয়ের চেহারা, এসব দেখে তোমারই বা কি মনে হয়? আমার এখন পলাশপুরে যাওয়া হয় না। সেই রাত্রেই বিপিনের আশঙ্কা বাস্তবে পরিণত হইল। শেষ রাত্রি হইতে বলাই হঠাৎ যন্ত্রণায় অস্থির হইয়া পড়িল। মাঝে মাঝে চিৎকার করে, মাঝে মাঝে ছুটিয়া বাহির হইতে যায়। প্রতিবেশীরা অনেকে দেখিতে আসিলেন, নানা রকম টোটকা ওষুধের ব্যবস্থা করিলেন, কিছুতেই কিছু হইল না। যত বেলা বাড়িতে লাগিল, বলাইয়ের মুখের বুলি হইল, জলে গেল, জ্বলে গেল। যন্ত্রণায় বলাই যেন পাগলের মতো হইয়া উঠিল। মুখে যাহা আসে বকে, হাত পা ছোড়ে, আর কেবলই ছুটিয়া বাহির হইতে যায়। 3 দিন 3 রাত্রি একইভাবে কাটিল। কত রকম তেল পড়া, জল পড়া, ঝাড়ফুঁক, যে যাহা বলে তাহাই করা হইল, কিছুতেই কিছু হইল না। 4র্থ দিন সকাল 8টার সময় হইতেই বলাইয়ের অবস্থা ক্রমশ খারাপ হইয়া আসিতে লাগিল। বিপিন স্ত্রীকে ডাকিয়া বলিল, কি করছো? মনোরমার চক্ষু রাত জাগিয়া লাল, চোখের নিচে কালি পড়িয়াছে। বৃদ্ধা শাশুড়ি রাত জাগিতে পারেন না। বিভিন্ন আয়েসি লোক রাত 1টা পর্যন্ত কায়ক্লেশে জাগিয়া থাকে, তারপর গিয়া শুইয়া পড়ে। মনোরমা সারা রাত জাগিয়া থাকে, রোগীর পাশে আর থাকে বিনা। মনোরমা বলিল, গোয়ালে আজ 4 দিন ঝাঁট পড়েনি, গোয়ালটা একটু ঝাঁট দিচ্ছি। বিপিন বলিল, গোয়াল ঝাড় থাকুক, সকাল সকাল নিয়ে এসে 2টো যা হয় রেঁধে ছেলেপিলেদের খাইয়ে দাও, বিনাকে আর মাকে খাইয়ে দাও। বলাইয়ের অবস্থা দেখে বুঝতে পারছো না? মনোরমা স্বামীর মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, কেন গো, ঠাকুরপোর অবস্থা খারাপ? তা দেখে বুঝতে পারছো না? আজই হয়ে যাবে, আর দেরি নেই, শিগগির করে ঘাটে যাও। মনোরমা নিঃশব্দে কাঁদিতে লাগিল। বিপিন বলিল, কেঁদে কি হবে? এখন যা করবার আছে করে ফেলো, মায়ের সামনে যেন কেঁদো না, ঘাটে যাও চলে। মনোরমার একটা অভ্যাস, সংসারের মধ্যে যে যে আছে তাহাদের সকলকেই সে ভালোবাসে, স্নেহ করে। মা, বিনা, ঠাকুরজি, ঠাকুরপো, সকলেরই সুখ সুবিধা দেখা তাহার চিরকালের অভ্যাস। এই সাজানো সংসারের মধ্য হইতে বলাই ঠাকুরপো চলিয়া গেলে সংসারের কতখানি চলিয়া যাইবে, সে চিন্তা মনোরমার পক্ষে অসহ্য। বিপিন ভাইয়ের সামনে গিয়া বসিল। বিনাকে বলিল, যা বিনা, ঘাটে যা, আমি আছি বসে, মাকে নিয়ে যা। সত্যি এতটুকু মেয়ে বিনা কয়দিন কি অক্লান্ত পরিশ্রম করিতেছে, সমানে রাত জাগিতেছে,
মা ও উহার বৌদিদির সঙ্গে দেবীর মতো সেবা করিতেছে ভাইয়ের। অথচ কি অভাগিনী, জীবনে সে কখনো যাহা পায় নাই, অথচ যার জন্য তার বালিকা মন বুভুক্ষু, অপরের নিকট হইতে তারই এক কণা পাইবার নিমিত্ত অভাগিনীর কি ব্যর্থ আগ্রহ। নিজেকে দিয়া বিপিন বোঝে নিদারুণ বুভুক্ষা। সকলে আহারাদি শেষ করিয়া লইয়া বলাইয়ের কাছে বসিল। বলাইয়ের গত 2 দিন কোনো জ্ঞান ছিল না। যন্ত্রণায় চিৎকার করে মাঝে মাঝে, কিন্তু মানুষ চিনিতে পারে না। বিপিনের মা খুব শক্ত মেয়ে, তিনি সবই বুঝিয়াছিলেন, অথচ এ পর্যন্ত তাহার চোখে জল পড়ে নাই। বরং বীণা ও মনোরমা কাঁদিলে তিনি কালও বুঝাইয়াছেন। আজ কিন্তু দুপুরের পর হইতে তিনি অনবরত কাঁদিতেছেন। বীণা ডোবার ধারে বাসন লইয়া গিয়াছিল। ডোবার ওপারের ঘাটে রায়বউ ও নিবারণ মুখুজ্জের বড় মেয়ে নলিনী কথা বলিতেছিল। নলিনী হাত পা নাড়িয়া বলিতেছে, তা হবে না ওরকম? বাড়িতে বিধবা মেয়ের ওই রকম অনাচার ভগবান সহ্যি করেন? জলজ্যান্ত ভাইটা ধরফর করে মরল চোখের সামনে, এখনো চন্দ্রসূর্য আছেন। অনাচার ঢুকলে সে সংসারে মঙ্গল হয় কখনো? বীণা জলে নামিতে পারিল না, জলের ধারে কাঠের মতো দাঁড়াইয়া রহিল। উহারা বীণাকে দেখিতে পায় নাই। বীণা কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া বাসন লইয়া চলিয়া আসিল। চোখের জল সামলাইতে পারিল না ফিরিবার সময়। পটলদার সঙ্গে কথা বলা অনাচার, এছাড়া আর কি অনাচার সে করিয়াছে? ভগবান তো সব জানেন। তাহারই পাপে ছোড়দা মরিতে বসিয়াছে। একথা যদি সত্য হয়, সে পিতল কাঁসা হাতে শপথ করিয়া বলিতেছে, আর কোনোদিন সে পটলদার মুখ দেখিবে না। ভগবান ছোড়দাকে বাঁচাইয়া দিন। কিন্তু ভগবান তাহার অনুরোধ রাখিলেন না। বৈকাল 5টার সময় বলাই মারা গেল।